আসসালামু আলাইকুম। আওয়ামী সরকারের সময় প্রতিদিন আমাদের যেই কথাগুলো শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে উঠতো, উন্নয়নের জোয়ার উন্নয়নের জোয়ার, সেগুলো থেকে নিশ্চয়ই রক্ষা পাওয়া গেছে। রক্ষা পেলে হবে কি? আমরা তো নতুন এক সংকটে পড়েছি। এখন উন্নয়নের সুনামিতে দেশ ভেসে যাচ্ছে, চারিদিক থেকে দেশে টাকা আসছে, এমন প্রচারণা সরকারের পক্ষ থেকে করাতে আমরা ক্লান্ত হয়ে উঠেছি। আলটিমেটলি কি এসেছে, কি উন্নয়ন করেছে দেশের? অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হওয়ার পর থেকে মনে হচ্ছিল, যেভাবে সরকারি মহল থেকে প্রচারণা চালানো হচ্ছিল, যে সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানেরা, বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা, তারা বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে বসে আছেন, কখন ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করবে, আর তারপর পরে বাংলাদেশে ডলারের সুনামি বয়ে যাবে। কথাগুলি এ কারণে বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন আর একজন ম্যাজিশিয়ান আমরা পেয়েছিলাম, বা এখনো আছেন তিনি, ম্যাজিশিয়ান আশিক বিন মাহমুদ চৌধুরী, বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিদেশ থেকে ডেকে নিয়ে এসে যাকে এই সংস্থাটির প্রধান করা হলো, এবং কয়েকদিনের মধ্যেই তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হলো। কি করেছেন তিনি? এই কথাগুলো বিশেষভাবে বলার কারণ হচ্ছে, অতি সাম্প্রতিক সময়, গত কয়েকদিনে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই ম্যাজিক আশিক কি ম্যাজিক দেখালেন বাংলাদেশে? কিছুই না। সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি তার ফেসবুকে বিশাল বিশাল স্ট্যাটাস দিয়েছেন, যে কেউ পড়তে গেলে যে কারোরই ধৈর্যচ্যুতি ঘটবে। তার স্ট্যাটাসের অংশ বিশেষ পড়ব, খুবই মজার। আপনারাই মূল্যায়ন করবেন যে কি লিখেছেন, তিনি কি করেছেন। তার আগে দু একটা ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা হয়তো অনেকেই জানেন যে শুধুমাত্র করোনাকালীন সময়টি বাদ দিলে গত 25 বছরের মধ্যে বাংলাদেশের জিডিপি, মোট দেশজ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বেসরকারি বিনিয়োগ গত 10 বছরের মধ্যে, এক দশকের মধ্যে সর্বনিম্ন অবস্থায়, এবং বিনিয়োগ কমে যাওয়ায় বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানে ঘাটতি দেখা দিয়েছে, মানুষ বেকার হয়ে পড়ছে, দারিদ্রতা বাড়ছে। এগুলো আমার কথা নয়, এগুলো গবেষণা প্রতিষ্ঠানগুলোর কথা। আসুন আমরা আশিক বিন মাহমুদ চৌধুরী কি ম্যাজিকের বার্তা শুনিয়ে তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন তার অংশ বিশেষ। তিনি নিজেই বলছেন যে ধৈর্য ধরে পড়ার অনুরোধ রইল। আমার মনে হয় আমি যে কটি পড়বো তাতেই অনেকের ধৈর্যচ্যুতি ঘটবে। মানে তিনি যা লিখছেন তার প্রায় 5 ভাগে 1 ভাগ আমি ছোট করে তাও অংশ বিশেষ উল্লেখ করছি। তিনি বলছেন, আমাদের কাজ মূলত 3টি এরিয়ায়। 1, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে পলিসি ও এক্সিকিউশনের ক্ষেত্রে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া। 2, যারা দেশে অলরেডি বিনিয়োগ করেছেন তাদের কেস বাই কেস ইস্যু সমাধানের মাধ্যমে অ্যাম্বাসেডর তৈরি করা। এবং 3, দেশের ইমেজ ইমপ্রুভ করার পাশাপাশি একটা সলিড ইনভেস্টমেন্ট পাইপলাইন গঠন করা। ভালো কথা, বিষয়গুলো তারা বেশ কনসাইজ করে এক জায়গায় নিয়ে এসেছে কি করতে হবে এগুলোর জন্য। আচ্ছা, কি করেছেন তিনি যা করেছেন তার ফ্রিজতে তিনি দিচ্ছেন। একদম শুরুর দিকে 200 দেশি বিদেশি উদ্যোক্তা ও সিইও দের পরামর্শ অনুযায়ী 30টি পদক্ষেপ শনাক্ত করা হয়। সেই পদক্ষেপগুলো শনাক্ত করে এবার উদ্যোগগুলোকে নেওয়া হয়েছে ইনভেস্টার্স কনসালটেশন এর আওতায়। ব্যবসায় প্রতিবন্ধকতা এবং তার সমাধান সম্বন্ধে তাদের সাথে ডিটেইল আলোচনা। 100টি ইকোনমিক জোনের বদলে 5টিতে ফোকাস করা। এই 100টি ইকোনমিক জোন আবার আওয়ামী লীগ সরকার করে গিয়েছে, শেখ হাসিনা করে গিয়েছেন। যাই হোক, 5টিতে ফোকাস করা হলে সেই 5টিতে বিদ্যুৎ, গ্যাস, পানি সহ অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার এর একটা রোড ম্যাপ পাবলিশ করেছে। অব্যবহৃত জমিতে সোলার পার্ক করা, প্রতি মাসে আন্তঃমন্ত্রণালয় কোঅর্ডিনেশন মিটিং চালু করা, ব্যবসা পরিস্থিতি আলোচনা,
গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীদের সমস্যা সমাধান করতে আলাদা একটা টিম গঠন করা, বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে পাওয়ার সেবার পারফরমেন্স ডেটা বিডার ওয়েবসাইটে পাবলিক করা, ফরেন কারেন্সি লোন গ্রহণ প্রক্রিয়ার উন্নতি, স্পিড টু মার্কেট ফ্লেক্সিবিলিটি ইত্যাদি, এনবিআর এ গ্রিন চ্যানেল বা অথরাইজড ইকোনমিক অপারেটর চালু করা, এনবিআর ও ডিজিটাল ইনভয়েসিং বা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু করা, বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর এফিসিয়েন্সি বাড়ানোর জন্য পোর্ট স্ট্র্যাটেজি নির্ধারণ, এর ধারাবাহিকতায় একটি ফ্রি ট্রেড জোন স্থাপন, ব্যবসা শুরু করার জন্য বেসিক যে কটি অনুমোদন লাগে তা একটি ডিজিটাল ফর্মে নিয়ে আসা। আর দু একটা বলি, বিডাতে একটি দক্ষ রিসার্চ উইং চালু করা, এফডিআই প্রমোশন সেবার জন্য প্রণোদনা বা ইনসেন্টিভ প্রোগ্রাম চালু করা। আচ্ছা বলুন, এরকম আরো শতাধিক বিষয় আছে তিনি উল্লেখ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 10 মাসে প্রায় 10টি দেশ সফর করেছেন, তা নিয়ে এখন নানা মহলে সমালোচনা হচ্ছে। কি এনেছেন দেশের জন্য? চীন সফরে গিয়ে তিনি বিশাল কিছু বই নিয়ে আসলেন, তার প্রেস উইং থেকে প্রচারণা চালানো হলো যে $2.3 বিলিয়ন বা এই টাইপের কিছু বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে। প্রতিশ্রুতি, কোথাও কিন্তু কোনো MOE বা সাইনিং হয়নি, কোনো চুক্তি হয়নি। প্রতিশ্রুতির সাগরে আমরা ভেসে বেড়াচ্ছি। গত কয়েকদিন আগে কোটি কোটি টাকা খরচ করে, সরকারের হিসাবে 5 কোটি টাকা খরচ করে একটা বিনিয়োগ সামিট করলেন আশিক বিন মাহমুদ চৌধুরী, ম্যাজিশিয়ান আশিক। সে সম্বন্ধে তিনি নিজেই কি বলছেন তার মুখে শুনুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সামিটে এসে ইমোশনাল হয়ে কেউ হুট করে 100 কোটি টাকার চেক লিখে ফেলে না, আমরাও জানি, কিন্তু তার তো একটা দৃশ্যমান অগ্রগতি থাকে। সেই দৃশ্যমান অগ্রগতি কি? 3000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। 3000 কোটি টাকা, 3000 কোটি টাকা একটা ইন্ডাস্ট্রিজ করতে এখন লাগে ব্যক্তিগত পর্যায়ে। তিনি বলছেন যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা জানেন। তারপরে সৌভাগ্যক্রমে, নিজে বলছেন সৌভাগ্যক্রমে 3টি একদম নতুন বিনিয়োগ অলরেডি কনফার্ম করেছে, একটি গার্মেন্টস, একটি এয়ারলাইন্স এবং একটি অ্যামিনিটি কিট ও একটি ঘড়ি ম্যানুফ্যাকচারার, সব মিলিয়ে 3000 কোটি টাকা। তাও কিন্তু প্রতিশ্রুতি, কাজ শুরু হয়নি। আচ্ছা ধরে নিলাম কাজ শুরু হবে। বিষয়টি হচ্ছে কি, ধরে নিন আপনি একটি অফিস করেছেন, ধুলো ময়লা পড়ে গেছে ব্যবহার না করতে করতে, আপনি আপনার অফিস কক্ষটি বা অফিস বিল্ডিংটি ধোয়া মোছা করলেন, একটা পুরনো সাইনবোর্ড রং চং করলেন, কিছু নতুন চেয়ার টেবিল কিনলেন, অভিযোগ জানানোর জন্য একটা অভিযোগ বাক্স স্থাপন করলেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তাতে কি আপনার ব্যবসা দাঁড়িয়ে গেল? বিনিয়োগ আসবে বা আপনার ব্যবসা বাড়বে, কাস্টমার আসবে, তাই না? কিন্তু ওগুলো করেই আপনি বসে আছেন, আপনার অ্যাচিভমেন্ট আপনি দেখালেন যে আমি এই করেছি। কি অদ্ভুত! তাহলে বিডা যা করেছে, বিডার চেয়ারম্যান ম্যাজিশিয়ান আশিক সাহেব যা বলছেন তার ফেসবুক স্ট্যাটাসে, বিষয়গুলো সেরকম না? মানে আমাদেরকে কি পেয়েছেন তারা? যা বুঝাবেন তাই বুঝবো। মজার কথা হচ্ছে সরকার নিজে তার বিনিয়োগ কমিয়ে দিয়েছে। খোঁজ নিয়ে দেখুন, বেসরকারি বিনিয়োগ কমছে কি কারণে? রাজনৈতিক অস্থিরতা, মব সন্ত্রাস, জ্বালানি সংকট। আপনারা বলবেন যে আমরা উত্তরাধিকার সূত্রে একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। এসব মানে সব দায় দায়িত্ব অন্যের কাছে চাপিয়ে দেওয়ার যে মানসিকতা, এগুলো মানুষ বোঝে। কি বলবেন? রাজনৈতিক অস্থিরতার কারণে কেউ বিনিয়োগ করছে না। কদিন পর তো এই কথাই বলবেন, রাজনৈতিক অস্থিরতা গুলো দূর করছেন না কেন? কেন এখনো পর্যন্ত একটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হয় না, টাইম ফ্রেম ঘোষণা করা হয় না? এবং এটিই বাস্তবতা।
বাস্তবতা। রাজনৈতিক অস্থিরতা না কাটানো পর্যন্ত, ব্যক্তি খাতে বিনিয়োগ না হওয়া পর্যন্ত, সরকারের যে কোনো একেবারে কোনো সাইড পজিটিভ কিছু নেই তা না, দুই একটি সূচকে তাদের উন্নতি আছে, সেগুলো টেকসই হবে না, স্থায়ী হবে না। এটাই বাস্তবতা। কদিন আগে বণিক বার্তা একটি নিউজ করেছিল, গত 4-5 দিন আগে সম্ভবত, বিডার চেয়ারম্যান উঠছে, বিনিয়োগ কমছে। এটাই বাস্তবতা। বিডার চেয়ারম্যান উড়ে বেড়াচ্ছেন, তার নাম হয়ে গেছে ম্যাজিক আশিক। এবং এই জন্য তাকে আমরা দোষ দিই না। আমাদের যে বিভিন্ন গণমাধ্যম হাতে গোনা দু একটি ছাড়া, তাদের যে চাটুকারিতা, দালালি, যখনই যে সরকার আসে তাদের তাবেদারি করে, সেই তাবেদারি মানসিকতা থেকেই প্রত্যেককে এইভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে এই সরকারের সময়ও অনেককে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। বেশি চালাকি করতে গিয়ে, ইতিহাস নিয়ে খেলতে গিয়ে সরকারের হাত পুড়ে যাচ্ছে। সরকার নিজেই নিজের ফাঁদে পা দিচ্ছে। বিশেষ করে জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে খুশি করতে গিয়ে সরকার যে ইতিহাসের খোল নলচে পাল্টে দেওয়ার চেষ্টা করছে অব্যাহতভাবে, তাতে সরকার নিজেই নিজের ফাঁদে পা দিচ্ছে। এটি এখন সব জায়গায় সর্বজন স্বীকৃত। ইতিহাসবিদদের কেউ কেউ বলছেন সরকার স্রেফ ফাজলামো শুরু করেছে, স্রেফ ফাজলামো, তারা এই শব্দ ব্যবহার করছেন। আমি তাদের প্রসঙ্গে আসবো, তার আগে জামায়াতে ইসলামী প্রসঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক, অবশ্যই তার সম্বন্ধে শ্রদ্ধা রেখেই কথা বলতে হয়। যদিও মুক্তিযোদ্ধারা সবসময় মুক্তিযোদ্ধা থাকেন না, আবার একটু মনে করিয়ে দিই। যাই হোক, মুক্তিযোদ্ধা বা উপদেষ্টা ফারুকী আজম জামাত সম্পর্কে কি ধরনের ছেলে ভুলানো মন্তব্য করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে, সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি। যেহেতু জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল কিংবা তাদের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যে অধ্যাদেশটি জারি করা হলো মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞায়, সেখানে জামাত ইসলামী সম্পর্কে কি বলা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। জামাত ইসলামীকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী দোসর হিসেবে উল্লেখ করা হয়েছে। তো যেহেতু জামাত যুদ্ধাপরাধীদের সহযোগী সংগঠন বা তারা নিজেরাও যুদ্ধাপরাধীদের সঙ্গে যুক্ত ছিল, সেই জায়গা থেকে জামাত ইসলামের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে নতুন করে বিতর্ক থেকে, এই প্রশ্নের জবাবে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলছেন না, কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আমরা বলছি জামাত ছিল, এটা হিস্টোরিক্যাল এভিডেন্স। তো হিস্টোরিক্যাল এভিডেন্স এটা আমরা বদলাবো কি হবে? যেহেতু বদলানো যাচ্ছে না, বদলানোর কোনো উপায় নেই, তাহলে সেই জামাত আবার রাজনীতি করে কিভাবে? সেই জামাত আবার নিবন্ধন ফিরে পায় কিভাবে? সেই জামাত আবার সবার আগে বর্তমান সরকারের যে কোনো আলোচনায় তাদেরকে গুরুত্ব দেওয়া হয় কেন? যখন ডয়েচে ভেলের পক্ষ থেকে পাল্টা সম্পূরক প্রশ্ন করা হলো যে কিন্তু তারপরও তারা বাংলাদেশে রাজনীতি করছে এবং এই কারণে এমন প্রশ্ন স্বাভাবিক কিনা যে সরকার কি ব্যবস্থা নেবে, ফারুকী আজম আমাদের মহান মুক্তিযোদ্ধা, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে হচ্ছে, তিনি কি মজাদার একটি উত্তর দিয়েছেন যে এটি তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, জামাতকে ব্যাখ্যা দিতে হবে, এবং তারা কেন রাজনীতি করছে, তারা তখন কি করেছিল, তাদের মতামত তো জনগণকে জানাতে হবে। তবে তারা সেই সময় পাকিস্তানিদের সহযোগী ছিল, ইটস ট্রু, এর দায়িত্ব তাদের নিতে হবে, এর দায়ী তাদের নিতে হবে। এটি তো মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার মুখ থেকে শোনার কোনো প্রয়োজন নেই, আমাদের দায়িত্ব অবশ্যই তাদের। কিন্তু সরকার কি করবে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে।
কি সুন্দরভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তিনি কথা বলেননি, মানে সরাসরি বলেছেন দায় জামাতের। সরকার কেন সেই স্কোপ গুলো তাদেরকে দিচ্ছে, কেন প্রায়োরিটি দিচ্ছে, আমাদের আর কিছু বুঝতে বাকি নেই যে এই সরকার যে জামাত নির্ভর সরকার, এই সরকার যে স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী যারা রয়েছে তাদের সমর্থিত সরকার, এখন সেগুলো সব জায়গা থেকে উচ্চারিত হচ্ছে এবং সরকার সেটি বারবার প্রমাণ করে দিচ্ছে। জামাত সম্পর্কে তাদের বিন্দুমাত্র টু শব্দটি উচ্চারণের সাহস নেই। এই যে মাঝখানে যে ছাত্ররা কথিত বিপ্লবীরা অভ্যুত্থান ঘটেছে, বিপ্লব তো ঘটেনি, এই জন্য আমি কথিত বিপ্লবী বলছি নিঃসন্দেহে, এই কথিত বিপ্লবীরা মাঝে জামাতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লো, তারা স্বাধীনতা প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে জামাতের অবস্থান ক্লিয়ার করতে হবে, এগুলো যে স্রেফ নাটক, সেগুলো আমরা তখনই বলেছিলাম। আবার পরবর্তীতে এসে এখন আর জামাত সম্পর্কে কোনো ধরনের কোনো মন্তব্য নেই। একেবারে স্পষ্ট সরকারের অধ্যাদেশে, সরকারের নির্বাহী আদেশ কিংবা আইনে যেই কথাগুলো এসেছে, এতে আর কি বিতর্ক থাকতে পারে যে জামাতের ভূমিকা কি ছিল ৭১-এ। তারপরে সরকার তাদেরকে ছাড়া চলতে পারছে না, চলতে পারবে না, এটাই বাস্তবতা। এখন ইতিহাসের খোল নলছে পাল্টে দেওয়ার যে উদাহরণগুলো, এই যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে নতুন করে আমাদের সামনে উপস্থাপন করলো সরকার, তাদের যে অপচেষ্টাটি, সেটি হচ্ছে এই প্রস্তাবনায়, এই সংক্রান্ত জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের প্রস্তাবনায় ছিল যে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখবার এবং মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠন করার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবার, এই শব্দগুলো ছিল। সেখানে কি করা হলো, এই শব্দগুলো একেবারে তুলে দেওয়া হলো। আপনি বঙ্গবন্ধুকে বাদ দিবেন এত সহজে? যেমন জামাতের কথা বলছিলাম, যে জামাতকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বা পাকিস্তানের হানাদার বাহিনীর দোসর হিসেবে তাদের নামগন্ধ মুছে ফেলার যে চেষ্টা, এটা কোনোভাবেই সম্ভব নয়। তেমনি বঙ্গবন্ধুকে কিভাবে সম্ভব ইতিহাসের পাতা থেকে তাকে মুছে ফেলা? কোনোভাবেই সম্ভব না। সেই চেষ্টাটি তারা করছে এবং প্রিয়াম্বেলে, মানে প্রস্তাবনায় বঙ্গবন্ধু যে নাম ছিল তা বাদ দেওয়ার মাধ্যমে সরকার এটি আবার প্রমাণ করার চেষ্টা করলো যে ইতিহাসের খোল নলছে, তারা পাল্টে দিতে চায়। সেই জায়গা থেকে ইতিহাসবিদরা যিনি বলছেন, যেমন সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম আলোচিত ইতিহাসবিদ, গবেষক, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, তিনি কি বলছেন? তিনি বলছেন যে এ নিয়ে নতুন করে আলোচনা কোনো দরকারই ছিল না। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিয়ে এটা অহেতুক এবং অপ্রাসঙ্গিক আলোচনা। এদেশে আমাদের জানা মতে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা স্বীকৃতি পায়নি, আবার অনেক ভুয়া মুক্তিযোদ্ধা এই স্বীকৃতি নিয়ে রাষ্ট্রীয় বেতন ভাতা ভোগ করছে। ৫৪ বছর ধরে ফাজলামো হয়েছে, অবশ্যই ফাজলামো হয়েছে, তার কথার সঙ্গে সম্পূর্ণ একমত। সেটি বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, প্রত্যেকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে খেলেছেন, নিজেদের মতো করে তারা আলোচনা করার চেষ্টা করেছে। মহিউদ্দিন আহমেদ বলছেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি যে বাড়িতে ভাত খেয়েছি, যে বাড়ি লোকেরা আমাকে আশ্রয় দিয়েছিল, সেই বাড়িটি আমাকে আশ্রয় দেওয়ার অপরাধে পাকিস্তানি বাহিনী সেটি পুড়িয়ে দিয়েছিল। তাহলে ওই যে বাড়ির মালিক আমাকে আশ্রয় দিয়েছিলেন, একজন মুক্তিযুদ্ধকে শেল্টার দিয়েছিলেন, তার অপরাধ কি ছিল? এবং তিনি যে তার সর্বস্ব খোয়ালেন, তিনি কি মুক্তিযোদ্ধা নন? ইত্যাদি ইত্যাদি কথা বলে মহিউদ্দিন আহমেদ বলছেন এই ব্যাপারগুলোর অবসান হওয়া দরকার, কিন্তু সেটা হচ্ছে না। নতুন করে ফাজলামো শুরু হয়েছে। আমরা যখন দেখলাম যে এই অধ্যাদেশটি মঙ্গলবার রাতে প্রকাশ করা হলো নতুন করে, সেই জায়গা থেকে কোনো গণমাধ্যম হেডলাইন করলো, আমিও সেটা নিয়ে আলোচনা করেছি, যে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বঙ্গবন্ধু সহ ৪ শতাধিক নেতার স্বীকৃতি বাতিল হচ্ছে। এই বিভ্রান্তিও বা কিভাবে তৈরি হলো? সরকারের পক্ষ থেকে যে বলা হলো
যেটি যারা করেছে, মিসলিড করেছে, ভুল সংবাদ পরিবেশন করেছে, এর দায় তাদেরকে নিতে হবে বা ভুল স্বীকার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মানে খুব বিপ্লবী কথাবার্তা বললো। ভালো কথা, ভুল হলে অবশ্যই ভুল স্বীকার করে নিতে হবে। অপতথ্য দিলে তার দায় যারা দিবে তাদের উপর বর্তায়। কিন্তু এই বিভ্রান্তিটা কে তৈরি করেছে? সরকারই তো এই বিভ্রান্তি তৈরি করেছে। সংজ্ঞায়, নতুন সংজ্ঞায় যেটি বলা ছিল যে 1971 সালের 10 এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা স্বীকৃত বলা আছে। কিন্তু মুজিবনগর সরকার গঠনে যারা সহযোগিতা করেছেন সব MNA বা MPA, জাতীয় প্রাদেশিক পরিষদের সদস্য এবং গণপরিষদের সদস্য যারা ছিল, তো এই দুই পরিষদ মিলে 71 মুক্তিযুদ্ধের আগে যে নির্বাচন হয়েছিল, 70 নির্বাচন, সেখানে 403 জনের মতন সব মিলিয়ে সদস্য ছিলেন MNA এবং MPA। তো তারা প্রবাসী সরকার বা মুজিবনগর সরকারের সঙ্গে বা গঠনের সঙ্গে জড়িত ছিলেন। তাদের সদস্য পদ মানে তারা মুক্তিযোদ্ধা হিসেবে তাদের স্বীকৃতি বাতিল হবে, তার মধ্যে তো বঙ্গবন্ধু তিনিও তো সেই পরিষদের সদস্য ছিলেন। সো নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মহসিন আলী, কামরুজ্জামান। তো যখন MNA বা MPA হিসেবে যারা ছিলেন মুজিবনগর সরকার গঠনের সঙ্গে, সর্বপ্রথম তারাও বাদ যাচ্ছেন। এই হিসেবে তো হেডলাইন করেছে, কেন স্পষ্ট করা হয়নি এই অধ্যাদেশে? ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।